ঈদে ঘরমুখ ট্রেন যাত্রীর জন্য থাকছে না বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটা ট্রেনে প্রায় 15টা 10টা 15টা হতে বগি থাকে। প্রত্যেক বগিতে আমরা যথেষ্ট লোক দিতে পারি না। ট্রেনের সংখ্যা বাড়ছে, কিন্তু নিরাপত্তা বাহিনীর যে জনবল অনুমোদিত আছে সেটাই আছে। ঝুঁকি এড়াতে অনেকেই বিমান পথ বেছে নিলে অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায়। 22 তারিখ থেকে 26-27 পর্যন্ত কোনো টিকিট আমরা এখনো আসলে হাতে পাচ্ছি না। আমাদের লোড থাকে মূলত ওয়ানওয়ে লোড। ঢাকা থেকে যাওয়ার সময় 50 ফ্লাইটে আমাদের লোডটা একদম কম থাকে, বিধায় আমাদের এক্সট্রা ফ্লাইটের ফেয়ারটা তুলনামূলক বেশি রাখা হয়। ট্রাভেল এজেন্সির কারসাজি বলছে ট্যুর অপারেটররা। কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা এগুলো করে এবং এয়ারলাইন্স এদের সাথে জড়িত হয়ে যায়। টিকিট একটা ব্ল্যাক আউট ডেট দিয়ে রাখে, এই ডেটে টিকিট পাওয়া যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডনে মসজিদের কাছে গাড়ি হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত 10। গাড়ি চালক আটক। কুয়ালালামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু। রাজধানীর চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন নিহত। সুরক্ষিত না থাকার কারণেই এই দুর্ঘটনা, দাবি এলাকাবাসী। বৃষ্টির কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা, ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরীতে যানজটে সীমাহীন দুর্ভোগ। দেশে বেশিরভাগ হাসপাতালে শিশুদের জন্য নেই পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মিলছে না সঠিক স্বাস্থ্যসেবা। এবং খাবার দিতে অনিয়ম ও দুর্নীতিতে স্বাস্থ্য ঝুঁকিতে জাতীয় চিড়িয়াখানার বেশিরভাগ প্রাণী মারা যাচ্ছে, অনেক পশু, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। শুরুতেই লন্ডন হামলার খবর। ব্রিটেনের লন্ডনে ফিন্সবারি পার্কে পথচারীদের উপর গাড়ি নিয়ে হামলার ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঘটনার পর হামলাকারী গাড়ি চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করলেও হামলাকারী মানসিক বিকারগ্রস্ত বলে ধারণা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি আলোচনায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিস্তারিত জানিয়েছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। রোববার লন্ডনের ফিন্সবারি মসজিদে তারিফ নামাজ শেষ করে মসজিদে যখন চলে যাচ্ছে, ঠিক তখনই ভ্যান দিয়ে হামলা চালায় এক শ্বেতাঙ্গ। এই ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এখন পর্যন্ত 48 বছর বয়স্ক একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পরে পুরো কমিউনিটিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার মামার সাথে যে একজন লোক ছিলেন, উনি একটু অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার কারণে উনি ফেলে যান আর কি, মানে হি ওয়াজন্ট ফিলিং ভেরি ওয়েল। পরেই আপনার এই সাদা একটা ট্রাক পিছন থেকে এসে ওনাদের প্রতি আপনার অ্যাটাক করে। এই অ্যাটাক করার সাথে সাথে আপনার যে অসুস্থ যে লোকটা ছিল ওর উপরে দিয়ে মানে ভ্যানটা আটক করে, এবং এর সাথে সাথে আরো 4-5 জনের মানে খুব খারাপ অবস্থায় ছিল। সো ভ্যানটার ড্রাইভার সে মনে হয় বের হয়ে আমরা শুনছি যে সে বলছে যে আমি সব মুসলমানকে আমি মেরে ফেলতে চাই। We feel like the government should do more to help the Muslim community to be safe and to feel safe. We've been in this area for more than 40 years, what's more. We've been working very hard to help and support different ethnic minorities in this area, and we wish that the government do more to support the Muslims. 3 মাসের ব্যবধানে ব্রিটেনে ভয়াবহ হামলা ঘটনা ঘটে অনেকগুলো। এর মধ্যে প্রথমটি হয়েছিল ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সামনে, একইভাবে গাড়ি চাপায় নিহত করে পথচারীদের। এরপর ম্যানচেস্টারের বোম্বিং অ্যাটাক, এর পরপরে লন্ডন ব্রিজে পথচারীদের উপর একই ধরনের ভ্যান চালিয়ে নিহত করা হয় অনেকে। আর একই ধরনের ঘটনা ঘটলো এবার ফিন্সবারি মসজিদের পার্কের সামনে। I think the government should start to have some measures to protect the community, Muslim community in this area. এই ঘটনার কারণে ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে, এবং এই বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত 2টার দিকে বুকিত বিনতাংয়ের ফারেনহাইট শপিং কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে। নিহত 23 বছর বয়সী শ্রমিকের নাম লোকমান হাকিম। স্থানীয়দের ধারণা, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকমানের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এবার অন্যান্য প্রসঙ্গ। সকাল থেকে চলা টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেই সাথে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। সকাল থেকে চলা অবিরাম বৃষ্টিতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি সহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে আবাসিক এলাকায় সৃষ্ট এই জলাবদ্ধতায় বিপাকে পড়েন প্রয়োজনের তাগিদে বের হওয়া সাধারণ মানুষ। সেই সাথে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা চলা যানজট এই ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। শপিং মলগুলোর সামনের রাস্তাগুলোতে ছিল গাড়ির দীর্ঘ সারি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার তারিকুল হাসান আশিক এবং কারওয়ান বাজারে আছেন ওবায়দুল্লাহ মামুন। যানজট ও জলাবদ্ধতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি আশিকের কাছে। আশিক, জুনায়েদ, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে আসলে ত্রিমুখী সমস্যায় জর্জরিত রাজধানীবাসী। মূলত একদিকে যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, পাশাপাশি যানজটের সমস্যা তো রয়েছে। ঈদ সামনে রেখে মানুষ কিন্তু ঘরে বসে থাকছেন না, ঈদের কেনাকাটা রয়েছে, ঈদের কেনাকাটা করতে মানুষ কিন্তু রয়েছেন বাইরে। আমরা যেমনটা দেখেছি যে সকাল থেকেই কিন্তু রাস্তায় গাড়ির যথেষ্ট চাপ ছিল এবং পরবর্তীতে সেটি রাস্তায় আমরা সেটির দেখতে পারি, যেমনটি দেখতে পারি যে সকাল থেকেই কিন্তু রাজধানীর প্রত্যেকটি সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। যেহেতু এটি একটি কর্মদিবস এবং ঈদের ছুটি এখনো শুরু হয়নি, ফলে মানুষ কিন্তু সকাল থেকেই বিভিন্ন কাজ, তাদের অফিস আদালত থেকে শুরু করে কেনাকাটা থেকে দৈনন্দিন বিভিন্ন কাজ সারতে মানুষ কিন্তু রাস্তায় বা বিভিন্ন কাজে বের হন। পরবর্তীতে যেটি তাদের সমস্যার মুখোমুখি হয়, একদিকে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন এবং পরবর্তীতে রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছি এরই মধ্যে এবং প্রত্যেকটি সড়কেই কিন্তু আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কেন এই যানজটের সৃষ্টি হচ্ছে, তো সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন। একদিকে বৃষ্টি হচ্ছে, গাড়ির গতি যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে, ফলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, অন্যদিকে সেই সাথে কিন্তু এই বৃষ্টির পানি বিভিন্নভাবে প্রবাহিত না হতে পেরে কিন্তু একটি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে এই বিভিন্ন সড়কে রাস্তার কিন্তু প্রচন্ড রকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু তারা এই যে তাদের দৈনন্দিন কাজকর্ম তারা শেষ করতে পারছেন না। আর আমাদের এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মামুন। আমরা সেখানকার পরিস্থিতি জানতে চলে যাব মামুনের কাছে। মামুন। আশিক, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঠিক রাজধানীর কারওয়ান বাজার অর্থাৎ যে গোলচক্রটি রয়েছে সেখানে রয়েছি। সেখানে অর্থাৎ এই সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার যে বিষয়টি রয়েছে, সেই জলাবদ্ধতা এবং বর্ষা বৃষ্টি এগুলোর সাথে কিন্তু যানজটের একটা ওতপ্রোত যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ সেই সম্পর্কের কারণে কিন্তু অর্থাৎ যানজটটি খুব প্রকট রয়েছে। যদি কারওয়ান বাজার থেকে যে ফার্মগেট যে সড়কটি রয়েছে, এই সড়কটি পুরো যদি একটু মানে আমরা দেখি, সে দেখবো যে যানজটের বেশ চাপ রয়েছে। অর্থাৎ দুপুর 1:30 থেকে এই যানজটের প্রকোপটা বাড়ছে। কয়েকজন ট্রাফিক পুলিশ এবং যাত্রীদের সাথে কথা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে দুপুরের পর থেকে অর্থাৎ 12টার পর থেকে হচ্ছে এই যানজটের তীব্রতা বাড়ছে। আর এই বৃষ্টির সাথে যে একটা যানজট, অর্থাৎ বৃষ্টি হলেই রাজধানীতে যে জলাবদ্ধতা হয়, এই জলাবদ্ধতার সাথেই যে একটা যানজটের যে সম্পর্ক, সেটি কিন্তু আমরা প্রায় লক্ষ্য করি। অর্থাৎ ফার্মগেট থেকে কারওয়ান বাজার, কারওয়ান বাজার থেকে আপনার শাহবাগামী যে রাস্তাটি রয়েছে, এই পুরো রাস্তাটিতেই কিন্তু আপনার একটি অর্থাৎ যানজট লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় যদি বলি, যে পান্থপথের দিকে যে সড়কটি রয়েছে, অর্থাৎ কারওয়ান বাজার থেকে পান্থপথ ধানমন্ডিগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কটিও পুরো আপনার অর্থাৎ যানজট বেশ গাড়ির চাপ রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সকল যাত্রীরা অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর জন্য রাস্তা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এই যানজটের কারণে কিন্তু ঠিক গাড়িতেও উঠতে পারছে না, যে যাত্রীদের অনেক চাপ রয়েছে।
সেই চাপের কারণে কিন্তু তারা একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরও। আর এই যে একই যে যানজট, গাড়ির যে চাপ, এই চাপ কিন্তু প্রতিনিয়তই রাজধানীতে বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে এই বাংলা মোটর থেকে অর্থাৎ কারণ বাজার যে সড়কটি রয়েছে এই রাস্তাটিও কিন্তু আমরা পুরো যানজট দেখা যাচ্ছে। আর একটি বিষয় বলতে চাই, এই যানজট কিন্তু বৃষ্টির সাথে কিন্তু সম্পর্কিত একটু বেশি, বৃষ্টি হলেই যানজটটা বেড়ে যায়। তো দর্শক, আমরা ফিরে যাচ্ছি সময় স্টুডিওতে। দর্শক, রাজধানীর ধানমন্ডির কারণ বাজার থেকে যানজট ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারিকুল হাসান হাসিক ও ওবায়দুল্লাহ মামুন। এদিকে বিভিন্ন স্থানে খানাখন্দ বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে থাকায় ঢাকা ময়মনসিংহ ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, রাস্তা মেরামতের নামে খোঁড়াখুড়ি করায় মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকে টানা বৃষ্টিতে মহাসড়কের যানবাহনের গতি কমে এসেছে। এতে ঢাকা ময়মনসিংহ সড়কের গাজীপুর চৌরাস্তা থেকে স্টেশন রোড পর্যন্ত এবং স্টেশন রোড থেকে সিলেট সড়কের মীরের বাজার পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে 10 মিনিটে রাস্তা যেতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। টানা বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান ওবায়দুল কাদের। এবারকার যাত্রা খুবই ভালো হবে, খুব স্বস্তিদায়ক হবে, এটা আমি দাবি করতে পারবো না। তবে স্বস্তিদায়ক করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি যদি কন্টিনিউ করে ডাউনপোর, তাহলে খুব কঠিন হবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা। তবে ক্ষতিগ্রস্ত রাস্তা সাথে সাথে মেরামতের সেটা করার জন্য আমাদের মালামাল এবং যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিনিয়াররা কর্তব্য তারা পালন করবে। রাজধানী সহ সারা দেশের চলমান বৃষ্টিপাত আরো 3 থেকে 4 দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সময় সংবাদকে কথা জানান সহকারী পরিচালক তাসলিমা ইমাম। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। এবছর বাতাসটা একদম সময় মতো শুরু হয়েছে এবং শুরু হওয়ার সাথে সাথে কিন্তু একটা মৌসুমী নিম্নচাপ এসেছে এবং যে কারণে বৃষ্টিপাতও আমরা বেশি পেয়েছি। এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা সক্রিয় মৌসুমের জন্য হচ্ছে এবং সক্রিয় মৌসুমী বায়ু যথেষ্ট সক্রিয় হচ্ছে, দক্ষিণা বাতাসের সাথে জলীয়বাষ্প আসছে এবং বৃষ্টি হচ্ছে। তবে এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ভারী বর্ষণের কিন্তু আমরা একটা সতর্কতা দিয়েছি এবং এই বৃষ্টিটা কন্টিনিউ করবে আরো কয়েকদিন। তারপরে হয়তো একটু কমে আসলেও একদম বৃষ্টি থামবে সেটা বলা যাবে না, রোদ মেঘের ফাঁকে আবার বৃষ্টি হবে। তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ছিনতাই, মলম ও টানা পার্টির হয়রানি সহ নানা ধরনের ঝুঁকি নিয়ে এবারও ঈদে ট্রেনে ভ্রমণ করবেন লাখ লাখ যাত্রী। ঈদের যাত্রায় শুধু আন্তনগর এবং বিলাসবহুল ট্রেনেই থাকবে নামমাত্র পুলিশ পাহারা। পর্যাপ্ত জনবল না থাকায় এই অবস্থা বলে দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাভাবিক সময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন বিভিন্ন রুটে চলাচল করে 244টি যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে চট্টগ্রাম রেল স্টেশন থেকে 9টি আন্তনগর সহ 32টি ট্রেন ছেড়ে যায়। আর রাজধানী ঢাকা থেকে প্রায় 100টি। ঈদে তার সাথে যুক্ত হবে আরো অন্তত 15টি বিশেষ ট্রেন। এমনিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায় যাত্রীবাহী ট্রেনগুলোতে নানা ধরনের অপরাধ ঘটে থাকে। ঈদের সময়টা বেড়ে যায় কয়েক গুণ। ছিনতাই পার্টি এরা মানুষকে দিয়ে হয়রানি করে, মানুষের মালামাল দিয়ে ব্যাগ ছিনতাই করে। এই ছিনতাই রোধ করতে আরো ফোর্স নিয়োগ করা প্রয়োজন। বিপুল এ যাত্রী চাপ সামাল দিতে এবার দায়িত্ব পালন করবে 1100 জিআরপি, 160 জন ব্যাটালিয়ন আনসার এবং 70 জন এপিবিএন। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি রেলের পূর্বাঞ্চলের 33টি বড় স্টেশন, জিআরপি 12টি থানা, 17টি ফাঁড়ি সহ রেলের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে জিআরপি পুলিশকেই। প্রত্যেকটা ট্রেনে প্রায় 10টা-15টা হতে বগি থাকে। প্রত্যেক বগিতে আমরা যথেষ্ট লোক দিতে পারি না। ঈদের সময় প্রচুর ভিড় হয়। এই ভিড়ের কারণে কোনো জরুরি প্রয়োজনে পুলিশ যথাস্থানে যথাসময়ে পৌঁছতে পারে না, হয়তো বিলম্বে পৌঁছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং জিআরপি দুটি সংস্থা কাজ করলেও তাদের রয়েছে জনবলের ঘাটতি। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তায় অন্যান্য সংস্থার সহায়তা চেয়েছে রেলওয়ে। ট্রেনের সংখ্যা বাড়ছে, কিন্তু নিরাপত্তা বাহিনীর যে জনবল
অনুমোদিত আছে সেটাই আছে। এর ফলে আমাদের মনিটরিংয়ে কিছুটা অসুবিধা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সিটিএসবি সবার সহযোগিতা নেওয়ার জন্য যোগাযোগ করে রাখছি। আগামী 21 জুন থেকে শুরু হবে ঈদের যাত্রা। এবারের ঈদ যাত্রায় স্বাভাবিক ট্রেনগুলোর পাশাপাশি প্রতিদিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, খুলনা এবং পার্বতীপুরে একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের আগে যাত্রীদের নিরাপত্তায় রেল স্টেশনগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার খবর জানাতে রাজশাহীর শিরোইল রেল স্টেশনে আছেন সাইফুর রহমান রকি এবং সিলেট রেল স্টেশনে আছেন ইকরামুল কবির। প্রথমে যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। রকি, স্বপ্না, প্রিয়জনের সাথে ঈদ করতে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে যাত্রীরা, তেমনি কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন গন্তব্য থেকেও কিন্তু রাজশাহীতে ঈদ করতে অনেকেই আসছেন। আমরা দেখেছি যে বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছে, প্রায় 10টি থেকে 15টি ট্রেন প্রতিদিন রাজশাহীর বিভিন্ন গন্তব্য থেকে এখানে রাজশাহী রেল স্টেশনে আসে এবং এখানে বিপুল পরিমাণ যাত্রীরা কিন্তু এখানে নামে। এবং আমরা এখানে অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের বিভিন্ন ধরনের মালামাল রয়েছে সাথে, এবং তাদের কোনো ধরনের নিরাপত্তার জনিত সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তবে তারা আমাদেরকে যেটি এখন পর্যন্ত বলছে যে আসলে এখনো ঈদের যে রেশ ঠিক পুরো দমে পড়তে শুরু না করায় কিন্তু তাদের এখন পর্যন্ত তেমন কোনো দুর্ভোগের শিকার হতে হচ্ছে না। তবে এই ঈদের সময় যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত বগি, অতিরিক্ত ট্রেন চালু করা উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে হয়তো রেলের যেসব যাত্রীরা চলাচল করে তাদের যে দুর্ভোগ সেটি কমানোর জন্য চেষ্টা করছেন। এই যাত্রীদের যে যেন কোনো ধরনের সমস্যা না হয়, কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, কারণ এ ধরনের যখন ঈদ সামনে থাকে তখন চুরি বা ছিনতাই এই স্টেশন এলাকাগুলোতে কিন্তু বেড়ে যায়। তো সেই জায়গাগুলো যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ এই স্টেশনের কিন্তু সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। এর মধ্য দিয়ে যাত্রীদের যে নিরাপত্তার বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করছেন। এছাড়াও আমরা কিন্তু কথা বলেছি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে ঈদকে সামনে রেখে তারা নতুন ট্রেন চালুর পাশাপাশি নতুন বগিও রাখছেন। এই বগিগুলো কিন্তু এরই মধ্যে আনা হয়ে গেছে, 2-1 মধ্যে হয়তো তাদের এই ট্রেনগুলোর সাথে যুক্ত হবে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে তাদের পক্ষ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো রেলওয়ে কর্তৃপক্ষ নিবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যাত্রীদের এই নিরাপত্তার বিষয়টি। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। সিলেটের থেকে চট্টগ্রাম এবং ঢাকা রুটে যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, নিরাপদে চলাচল করতে পারে সেই ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এই ধরনের আমি দেখতে পাচ্ছেন যে স্বপ্নায় এই ধরনের একটি লিফলেট যাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে, যে লিফলেটে 13 জন ওসি এবং বিভিন্ন এখান থেকে চট্টগ্রাম এবং ঢাকা পর্যন্ত বিভিন্ন যে রেলওয়ে থানাগুলো রয়েছে, রেলওয়ে থানার বিভিন্ন ওসিদের ফোন নম্বর আছে, ওসিদের ফোন নম্বর ছাড়াও কন্ট্রোল রুমের ফোন নম্বর রয়েছে এবং এই নম্বরগুলো যাতে যাত্রীদের কাছে রাখে এবং যাত্রার মধ্যখানে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষা বিঘ্ন ঘটলে সাথে সাথে যেন ফোন করতে পারে, মোবাইল করতে পারে, সেই ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে পুলিশ রয়েছে, রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে, এছাড়া এসএমপি যে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের রয়েছে, সবকিছু মিলে রেলওয়ে পুলিশ রয়েছে 5 জন, 4 জন রয়েছে এসএমপি পুলিশ এবং নিরাপত্তা যে রেলওয়ে যে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে সেই নিরাপত্তা বাহিনী রয়েছে আরো 3 জন পুলিশ। এগুলো হচ্ছে কি স্টেশনের পাহারারত আছেন, বিভিন্ন যাত্রীরা টিকিট নিতে গিয়ে কোনো কালোবাজারের হাতে যেন লাঞ্ছিত না হয় এবং যাতে করে কোনো অবাঞ্ছিত ব্যক্তিরা এই স্টেশনের মাধ্যমে যেন কোনো রেলওয়ে উঠতে না পারে সেগুলোর নিরাপত্তা দেখার দায়িত্বই রয়েছেন তাদের মধ্যে। এছাড়া যে রেলওয়ে যে ট্রেনগুলো সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবেন সেই ট্রেনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী লোকজন রাখা হয়েছে বলে আমাকে এই
এই স্টেশনের ম্যানেজার জানিয়েছেন। এবং প্রত্যেকটা ট্রেনে 4 জন করে রেলওয়ে পুলিশ রয়েছেন, পাশাপাশি রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী রয়েছে সেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীও রয়েছেন। এবং সবকিছু মিলে এখন পর্যন্ত বলা যায় যে আগামী 22 তারিখ থেকে যে রেলের বিশেষ ট্রেনগুলো যাবে, রেলের যাত্রীরা যাতে তাদের আত্মীয় স্বজনের সাথে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, আনন্দ উপভোগ ভাগাভাগি করে নিতে পারে, সেই নিশ্চিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ, নিরাপত্তা রক্ষা বাহিনী নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। তারা বিশ্বাস করছেন যে তারা যেই ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থায় এবার সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামের রুটে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সেই যাত্রীরা নিরাপদে তাদের বাড়িতে পৌঁছতে পারবে। স্বপ্ন এই ছিল সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় সর্বশেষ খবর। দর্শক, ঈদে ট্রেনের যাত্রীদের জন্য রেল স্টেশনগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে জানাতে সিলেট রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ইকরামুল কবির। এর আগে রাজশাহীর শিরোই রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী সাইফুর রহমান রকি। ঈদের সময় সহজে মেলে না বাস ও ট্রেনের টিকিট, তাই বাড়ি ফিরতে উচ্চ মধ্যবিত্ত ও বিত্তবানরা এখন বেছে নিচ্ছেন আকাশপথকে। তবে বিমান সংস্থাগুলোর আসন সীমিত হওয়ায় কাঙ্ক্ষিত তারিখের বিমানের টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ট্যুর অপারেটরদের অভিযোগ, কিছু ট্রাভেল এজেন্সি আগেই টিকিট ব্লক করে ফেলায় সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ঈদে বাড়ি যেতে রেল, সড়ক ও নৌপথে ভ্রমণে পোহাতে হয় নানা বিড়ম্বনা ও ভোগান্তি। তাই নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক ভ্রমণের জন্য সামর্থ্যবানরা বেছে নিচ্ছেন আকাশপথ। তবে চাহিদার তুলনায় আসন সীমিত হওয়ায় নিয়মিত ফ্লাইটের 95% টিকিট বিক্রি শেষ হয়ে গেছে রোজার শুরুতেই। ভ্রমণ প্রত্যাশীরা জানান, পরিচিত জনদের সুবাদে ভাগ্যবানরা টিকিট পেলেও ঈদের আগে শেষ কর্মদিবস 22 জুন থেকে 26 জুনের টিকিট মিলছে না। বাইরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাইরে থেকে আসা তো মাঝখান দিয়ে রোডের যে ভোগান্তিটা আমরা ওটা নিতে পারছি না। সবসময় ট্রেন দিয়ে যাওয়া আসা করা হয়, কিন্তু অনলাইনে এমন সমস্যা এবার ঢুকাই যাচ্ছে না। বাধ্য হয়ে আসলে বিমানের টিকিটটা নেওয়ার জন্য চলে আসছি আর কি। 22 তারিখ থেকে 26-27 পর্যন্ত কোনো টিকিট আমরা এখনো আসলে হাতে পাচ্ছি না। ট্যুর অপারেটরদের অভিযোগ, বাড়তি দামের টিকিট বিক্রির জন্য কিছু ট্রাভেল এজেন্সি অগ্রিম টিকিট ব্লক করে রাখায় এই সংকট। কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা এগুলো করে এবং এয়ারলাইন্স এদের সাথে জড়িত হয়ে যায়। টিকিট একটা ব্ল্যাকআউট ডেট দিয়ে রাখে, এই ডেটে টিকিট পাওয়া যায় না। যাত্রীদের চাহিদা থাকায় উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স। এসব টিকিট ওয়ান ওয়ে হওয়ায় খরচ ওঠাতে ভাড়া বেশি রাখা হয়েছে বলে জানান বিমান সংস্থার কর্মকর্তারা। বেশিরভাগ রুটেই কিন্তু আপনার লো ফেয়ার গুলো তো এখন নেই বলতে গেলে। আমরা চেষ্টা করছি যে এই ডিমান্ডটা যেটা আমাদের কাছে আসছে প্রত্যেক দিন সেটাকে অ্যাড্রেস করার জন্য চিটাগং, কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর এসব জায়গাতে আমরা দিন ভেদে 3 থেকে 4টা এক্সট্রা ফ্লাইট অপারেট করব। এক্সট্রা ফ্লাইটের ক্ষেত্রে আমাদের লোডটা থাকে মূলত ওয়ান ওয়ে লোড। ঢাকা থেকে যাওয়ার সময় 50 ফ্লাইটে আমাদের লোডটা একদম কম থাকে, বিধায় আমাদের এক্সট্রা ফ্লাইটের ফেয়ারটা তুলনামূলক বেশি রাখা হয়। অভ্যন্তরীণ রুটগুলোতে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভো এয়ার ও রিজেন্ট এয়ার ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন গড়ে 2500 বিমান যাত্রী অভ্যন্তরীণ রুটে ঢাকা ছাড়েন। তবে ঈদের আগে বিভিন্ন গন্তব্যে কয়েক গুণ বেশি যাত্রী ঢাকা ছাড়বে বলে জানায় বিমান সংস্থাগুলো। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মৌলভীবাজারে রেল লাইনের ওপর পাহাড় ধস, 3 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কমিটির কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছে নিবন্ধন নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া সভায় কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন 2017 খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভা শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনা রহস্যজনক, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বিএনপি, এমন মন্তব্য করেন তিনি। পথচারীকে ধাক্কা দিয়ে আহত করার প্রেক্ষিতে যে দুঃখজনক অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেটিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য
নানা ধরনের কথা বলেছেন, সংবাদ সম্মেলন করেছেন, আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা করেছেন। ঘটনাটি রহস্যজনক। ঘটনার তদন্ত হচ্ছে, তদন্ত করে যেটি এই রহস্য বের করে এটির ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হামলা মামলা সহ আগ্রাসী আচরণ থেকে বিরত না হলে জনরোষের মুখে পতন ঘটবে সরকারের। সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বর মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব সহ অন্যান্য নেতাদের উপর হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানান তিনি। যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে এবং যা এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য সরকারকে আন্তরিক হতে হবে। এই ধরনের হামলা মামলা থেকে, এই ধরনের যে আচরণ থেকে যদি সরকার বিরত না হয় তাহলে ভবিষ্যতে জনগণ যে এদেশে যে জেগে উঠবে সেই জনজাগরণের সামনে সরকারের কোনো অস্তিত্ব টিকে থাকবে না। ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিষয়টি কতটা ছোট কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা আশা করছি তিস্তার বিষয়টি অবশ্যই একটি যুক্তিপূর্ণ উপায়ে সমাধান হবে। দুই দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে অনেক আন্তরিক। এছাড়া ভারতে অনেক মানবতাবাদী ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন সময় বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলছেন। আমরা আশা করছি দ্রুততম সময়ে চুক্তিটি হবে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। রাজধানীর চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে নিজ বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুসহ একই পরিবারের ৩ জন মারা গেছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 11টার দিকে টানা বৃষ্টির মধ্যে চকবাজার এলাকার পশ্চিম ইসলামবাগে একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। এতে কিছুক্ষণের মধ্যেই পাশের একটি দোতলা টিনশেড বাড়িতে বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়। ট্রান্সফরমার বিস্ফোরণে বিকট শব্দ শুনে বাসার বাসিন্দা শিরিন আখতার, তার মেয়ে আফরিন, শাশুড়ি আমেনা বেগম দোতলা থেকে নিচে নামতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মারাত্মক আহত অবস্থায় আরেক মেয়ে কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, ট্রান্সফরমারটি সুরক্ষিত না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া সেখানে কয়েকটি ট্রান্সফরমার থাকায় ওই এলাকায় মাঝে মাঝেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী। তারপরে গেটের থেকে একটু ওটার সাথে লাগে না, একটু সামনে গেলে আরেকটা, তারপরে বাম ধরে একটা, তারপরে ডান সাইডে আরেকটা, একই জায়গার ভিতরে না 5-6টা ট্রান্সফরমার, একটা যদি বাঁচতো দাম আরেকটা একটা বাঁচতো। আতঙ্কের ভিতরে থাকি এলাকা। এই এলাকাতে আমাদের পানির সার্ভিসে এটা আমাদের পানির সার্ভিস অলরেডি ফাটা পরপর ফার্স্ট হয়তো পরপর একদিন না যেতে। মৌলভীবাজারে রেল লাইনের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে বন্ধের 3 ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বেলা 11:30টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, রাতভর প্রবল বর্ষণের কারণে সকাল 8:30টার দিকে কমলনগর উপজেলার লাওয়াছড়া এলাকায় রেল লাইনের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে শমশেরনগর স্টেশনে আটকা পড়ে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন কালনী এক্সপ্রেস। বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। তবে ঘটনার 3 ঘণ্টা পর মাটি সরিয়ে ফেলা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বনানী রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় শাফাত আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। ঢাকার 2 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম অভিযোগপত্রটি গ্রহণ করেন। সেই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য 9 জুলাই দিন ধার্য করেছেন। এর আগে 12 জুন আদালতে অভিযোগপত্র গ্রহণের জন্য 19 জুন দিন ধার্য করেছিলেন। গত 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। দুপুরের সময় আরো থাকছে। ঈদ কেনাকাটায় রাজধানীর শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ফুটপাতে পোশাক বিক্রি না হওয়ায় বিপাকে নিম্নবিত্তরা।
প্রতিদিন অনেক শিশুই হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু গুরুতর অসুস্থ শিশুদের জন্য দেশের বেশিরভাগ হাসপাতালে নেই পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা PICU। এতে সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। আর চিকিৎসকরা বলছেন, সরকারকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনার আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। হার্টের বাল্বের সমস্যা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পরীক্ষা করাতে আসে এই শিশু। অবস্থার অবনতি হলেও হাসপাতালে নেই পেডিয়াট্রিক ICU। তাকে রাখা সম্ভব নয় নবজাতক ICU বা বড়দের ICUতে। রক্ত নালী ফুটা, এর জন্য আমি মেলায় বাড়ি হাসপাতালে ভর্তি হয়েছি। আগে তো জ্বরাইতো, এখন আর জ্বরাই না। ও টিবি ছিল, টিবি ভালো হয়েছে, ওন তার হাঁটে ছিদ্র, নিউমোনিয়া, ঘন ঘন খালি জ্বর আসতো আর বমি। শিশু বয়সে যে কেউ হৃদরোগ, স্টমাক ইনফেকশন, মেরিনজাইটিস, এন্টাফালাইটিস, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সমস্যায় আক্রান্ত হতে পারে। এসব শিশুদের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে প্রয়োজন PICUর। কিন্তু শিশুদের নিবিড় পরিচর্যা ইউনিট না থাকায় বর্তমানে চিকিৎসা দিতে হয় সাধারণ কেবিনে। লিভার ফেলিউর আসে, নিউমোনিয়া, অ্যাজমা আসে, যেসব বাচ্চাগুলোকে ভেন্টিলেটর কেয়ার দিতে হয়। পুরো শরীর অবশ্যই যায়, মস্তিষ্কে প্রদাহ, অনেক সময় ইন্টারক্লেয়ার হ্যামারেজ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, পয়জনিং অফ দ্য ড্রাগ। এই বাচ্চাগুলোকে যদি প্রপারলি ম্যানেজ করতে হয়, তো অবশ্যই পেডিয়াট্রিক ICUর প্রয়োজন অনেক বেশি। দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত নেই কোনো PICU। 2-4টি বেসরকারি হাসপাতালে পেডিয়াট্রিক ICU থাকলেও তাতে শয্যার পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। অধিকাংশ মেডিকেল কলেজ, ইভেন ডিস্ট্রিক্ট হসপিটাল, কোনো জায়গাতেই কিন্তু PICU নাই। একটা শিশু যখন অসুস্থ হয়, জেনারেল ওয়ার্ডে রেখে আমরা তাকে চিকিৎসা দিই, ক্যাবিনে রেখেও চিকিৎসা দেওয়া যায়। কিন্তু ওই বাচ্চারা যখন মারাত্মক আকারে অসুস্থ হচ্ছে, তখন কিন্তু তাকে নিবিড় পরিচর্যার প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে PICU একেবারেই নাই বললেই চলে। ইভেন আমাদের BSMMতেও কিন্তু ওই রকম ঠিক PICU ওই ভাবে কিন্তু নাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, দেশে নবজাতক মৃত্যুর হার কমাতে নবজাতক নিবিড় পরিচর্যার ইউনিটের যেমন প্রয়োজন, তেমনি শিশু মৃত্যুর হার কমাতে পেডিয়াট্রিক সেবা নিশ্চিত করাও স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে ভাবতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই রাজধানীর বিপণী বিতানগুলোতে সব শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড়। স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে নিজের এবং পরিবারের জন্য পছন্দের পোশাক কিনছেন ধনী গরিব সবাই। সব শ্রেণীর ক্রেতাদের মধ্যে পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র মত। এদিকে ফুটপাতে পোশাক বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। ঈদকে সামনে রেখে রাজধানীর সব মার্কেটেই দেখা গেছে সব শ্রেণীর মানুষের ভিড়। স্বাদ এবং সাধ্যের মধ্যে কেনাকাটা করতে এসেছে বিপণী বিতানগুলোতে। তবে মধ্যবিত্তের ভিড় এখনো কিছুটা কম। বাহারি ডিজাইনের পছন্দসই পোশাক পাওয়া গেলেও দাম নিয়ে তাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। ঈদ উপলক্ষে যে অতটা বেড়েছে তা না, ইয়াংদের জন্য একটু ফ্যাশনেবল হলে ভালো হতো। ডিজাইনগুলো ভালোই মনে হচ্ছে এবং ওয়েদারের সাথে মিক্সড করেই মনে হচ্ছে বানানো হয়েছে। চয়েস মতো পাচ্ছি না, দামটা একটু বেশি। পছন্দের জিনিস পাইছি কিন্তু দামগুলো একটু বেশি। অন্যদিকে মাঝারি মানের মার্কেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, যদিও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। আমি যার জন্য একটা জামা কিনেছি, দাম মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে এবং পছন্দনীয় জিনিস পাওয়া যায়। গত বছর তুলনায় জিনিস তেমন একটা কিন্তু দামটা প্রচন্ড বেশি। পছন্দের জিনিস পাওয়া যাচ্ছে, দাম একটু মোটামুটি বেশি আছে। আর নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা কেনাকাটা করতে এসে বিপাকে পড়েছেন, কারণ হঠাৎই ফুটপাত থেকে দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ আমরা তো আর কিনতে পারি না বড় বড় মার্কেটের উপরে গেলে 500-700, সেটা আমরা 300 টাকাতে নিতে পারতাম। যে জায়গার মধ্যে 3টা কিনলে এই জায়গার মধ্যে 1-2টা কিনতে হবে। সবার কথা চিন্তা করলে আসলে ফুটপাতটা এই রমজান মাসে দরকারই ছিল। ক্রেতাদের পছন্দসই পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা, তবুও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলেও জানালো কেউ কেউ। আবার অনেক বিক্রেতার রয়েছে ভিন্ন মত। গত বছর আমি এই দোকানে 1.5 লক্ষ টাকা বিক্রি করছি, আজকে আমি এখনো 25,000 টাকা বিক্রি করিনি। মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালোই চলতেছে। আশা করি আরো সামনের দিকে আরো যত দিনগুলো আছে সেটা আরো ভালোই চলবে। রমজান মাসে একটা মাসের আশায় আমরা থাকি, ওই হিসাবে আমাদের বেচা বিক্রি হচ্ছে না। কিনা 300 বা 250, মানুষ তো প্রচুর ভরপুর দেখা যাইতেছে মার্কেটে। দেখা গেছে কাস্টমার আগের দাম অনুযায়ী 250 টাকা বলে, 50 টাকা লস। ওই হিসাব করে কি বেচা কিনা একটু কম হয়, কিন্তু পুরোটা অনেক বেশি। বিক্রেতাদের আশা ঈদের কাছাকাছি সময়ে বেচাকেনা আরো বাড়বে। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার।
বগুড়ায় দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। শাহজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় সকাল 10টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক এবং বগুড়া থেকে ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের ড্রাইভার ও হেলপার সহ 3 জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকট ধরনের শব্দ হলো, শব্দ পিছিয়ে তাকা দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট। তারপর আমি গাড়ি থামিয়ে আসে নামার পর দেখলাম পটেই ড্রাইভার আর পিছনে 2 জন লোক ছিল, 2 জনের অবস্থা 2 জন লোক সেখানেই মারা গেছে। অ্যাক্সিডেন্ট এদিকে চলে গেল আর ওটা ওইদিকে, তত মনে হচ্ছে যে ওইটা মনে ঘুমের মধ্যে ছিল আর এই গাড়িটা গতি ছিল বেশি। দুটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং একই ঘটনায় 4 জন আহত হয়েছে, যাদের মধ্যে 3 জন বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। অনিয়মই যেন নিয়ম ঢাকা চিড়িয়াখানায়। সঠিক পরিচর্যার অভাব তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে প্রাণীদের খাবার নিয়ে নানা টালবাহানা। বরাদ্দ পরিমাণের চেয়ে কম দেয়া, এমনকি সময় মতো খাবার দেওয়ার নিয়মও মানা হচ্ছে না। অবশ্যই সব অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ। সাদিয়া আফরিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। বেলা প্রায় 12টা, খাবারের জন্য হাহাকার। দর্শনার্থী দেয়া একটি আম নিয়ে কারাকারি চলছিল জাতীয় চিড়িয়াখানার এই উল্লুকগুলোর মাঝে। প্রতিদিন কেবল সকালেই খাবারের বরাদ্দ, তাও মানা হচ্ছে না সঠিকভাবে। সকাল গড়িয়ে তখন দুপুর, অবশেষে খাবার এলো। তবে হরিণের খাবারের পাত্রটি তখনও শূন্য। পাশের খাঁচার বানরের জন্য বরাদ্দ কলার কিছু পরিমাণ ভাগ্যে জুটল তাদের। তারও ঘণ্টাখানেক পর খাঁচায় থাকা শতাধিক হরিণের জন্য এলো মাত্র 1 বস্তা সবজি। একই অবস্থা ময়ূরের খাঁচায়ও। স্যারেরা যেভাবে যে অনুযায়ী রাখছে সেই অনুযায়ী তো আমার দিতে হবে। আজকে একটু দেরি হয়েছে, যেহেতু কাজ আছে অন্য জায়গায়, এই জন্য একটু দেরি। রমজানের দিন একটু লেট হয়ে গেছে আর কি। একটু সামনে এগোতেই বানরের খাঁচা। প্রথমটি বানর শূন্য দেখে অবাক হলেও পরে বোঝা গেল কারণ। হয়তোবা স্বজাতির এই মৃতদেহে বিচলিতরা আশ্রয় নিয়েছে পাশের খাঁচাটিতে। ফ্লেমিঙ্গোর খাঁচার সামনের নির্দেশিকায় লেখা জলাশয়ে বাস, যদিও ভিতরে নেই পানির ছিটে ফোটাও। আর হায়নার খাঁচার সামনে মাংস নিয়ে চলছে এমন সূক্ষ্ম কারচুপি। পরে সময় সংবাদের ক্যামেরা টের পেয়ে বালতি রেখেই চলে যান এই কর্মচারী। কিন্তু দূরে যেতেই খানিকটা বাদে এসে নিয়ে গেলেন রেখে যাওয়া সেই মাংসের টুকরো। বাঘ, কুমির, ভাল্লুক কিংবা বানর, উচ্ছলতা নেই কারো মাঝে। অবলা এই প্রাণীগুলোকে খাবারের জন্য প্রতিনিয়তই চেয়ে থাকতে হয় পরিবেশনকারীর দিকে। এমন পরিস্থিতি হতাশ করেছে দর্শনার্থীদেরও। সকালে খাবার না দিয়ে তারা 12টার সময় খানা দিছে, এই কারণেই অমানুষিকতা লাগে। বাঘ না বিড়াল বুঝি না, একদম প্রতিবন্ধী মনে হয় যে পইরা যাইতে আছে। হাটে কি হাটে না, নিথর হয়ে পড়ে আছে সব জীবজন্তু। মনে হচ্ছে খাবারের অভাব, তারপর শারীরিক অবস্থায় তারা অসুস্থ। ময়ূর হিসাবে খাবার তাদের হয় নাই, অল্প কিছু খাবার, কিন্তু ময়ূর হচ্ছে 1 থেকে 80 থেকে 100 থেকে ময়ূর হবে। জাতীয় চিড়িয়াখানায় যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেটা কি এখানে আছে? যে যত্নটা করা দরকার সেটাও আমি দেখতে পাচ্ছি না। এত সব অনিয়মের ভিড়ে নানা অজুহাত দেখিয়ে দায় সারা বক্তব্য কিউরেটরের। আমি সেটি মানব না, এই জন্যই খাবার পর্যাপ্ত দেওয়া হয়, কোনো সুযোগ নেই। সকাল 8টা 8:30টার মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে আপনি যে বললেন, আমি আবারও দেখবো, যদি তাই হয় তাহলে দে উইল গেট দ্য রেজাল্ট। আন্তর্জাতিক মান মেনে কোন প্রাণীর জন্য কি পরিমাণ খাবার সরবরাহ করতে হবে তার কোনো তালিকা এখানে নেই। সেই সাথে নিম্নমান আর অপর্যাপ্ত খাবার পরিবেশন। দিনের পর দিন চলে আসা এই দুর্নীতি আর অনিয়মের দায়ে শাস্তির নজির খুব একটা চোখে পড়ে না। তবে শাস্তি আর তদারকির চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন একটু আন্তরিকতা আর একটু ভালোবাসাময় অনুভূতির। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখ ট্রেন যাত্রীর জন্য থাকছে না বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঝক্কি এড়াতেই অনেকেই বিমানপথ বেছে নিলেও অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়ের। বৃষ্টির কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা, ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরীতে যানজট, সীমাহীন দুর্ভোগ। রাজধানীর চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন নিহত। সুরক্ষিত না থাকার কারণেই এ দুর্ঘটনা, দাবি এলাকাবাসীর। লন্ডনে মসজিদের কাছে গাড়ি হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত 10। গাড়ি চালক আটক। কুয়ালালামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু। এবং দেশে বেশিরভাগ হাসপাতালে শিশুদের জন্য নেই পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মিলছে না সঠিক স্বাস্থ্যসেবা।
এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।